চিত্রাকে মৃত্যু ছাড়া ছাড়তে পারবো না, সে যে আমার রক্তে মিশে গেছে। অভ্র হাসে। মৃত্যু ছাড়া ছাড়তে পারবেন না, তাহলে মৃত্যুকেই দেখুন, তবে আপনার মৃত্যু নয়। বলেই হাসে অভ্র। বাবার জন্য সব ছাড়তে পারবেন? মরতেও পারবো, মারতেও পারবো, কিন্তু ওকে ছাড়তে পারবো না। চলবে? ফারাজ রুমে ঢুকে আস্তে করে দরজাটা লাগিয়ে দেয়। চিত্রা তখন ভাতের থালা হাতে বসে আছে, মোবাইলে ডোরেমন চলছে, চোখ সেখানেই আটকে। খাবারের চেয়ে দেখায় মনোযোগ যেন বেশি। লোকমা তুলে মুখে দিচ্ছে ঠিকই, কিন্তু মনটা যে কোথাও হারিয়ে আছে। ফারাজ শার্ট খুলে ঝপ করে বাস্কেটে ছুঁড়ে ফেলে, উদাম গায়ে বিছানায় উঠে পড়ে চিত্রার ঠিক পেছনে শরীর ছেড়ে দেয়। হঠাৎই পেছন থেকে বাহু বাড়িয়ে কোমরটা জড়িয়ে ধরে চিত্রার, মুখটা গুজে দেয় চিত্রার কোমরে। চোখ বন্ধ করে গভীর নিঃশ্বাস ফেলে। এই মেয়েটার গা থেকে যে প্রশান্তি ছড়ায় তা রক্তে হাত রাঙালেও পাওয়া যায় না। ছাড়ুন, ভাত খাচ্ছি। চিত্রা বিরক্ত গলায় বলে। একটু জলদি খাবে? ফারাজের গলা আবেগে ভেজা। কেন? চিত্রা প্রশ্ন ছুড়ে দেয়। তোমাকে আজ খুব প্রয়োজন আমার। কিন্তু কেন? তোমাকে জড়িয়ে ধরে একটা লম্বা নিঃশ্বাস ফেলতে চাই। মনের সব অসুখ দূর করাটা বড্ড দরকার। আমাকে জড়িয়ে ধরলেই বুঝি অসুখ পালাবে? হ্যাঁ, তুমি যে আমার সব বিষাদের একমাত্র ওষুধ। একটু ছাড়ুন তো। ফারাজ চিত্রার ওড়না ধরে টান দিয়ে বলে উঠল। ছেড়ে দিলেও যাচ্ছি না, এবার লক্ষ্মীটি ছাড়ুন। ফারাজ চিত্রাকে ছেড়ে দেয়। চিত্রা শেষ লোকমাটা মুখে তুলে নিয়ে ধুয়ে আসে হাত। ফিরে এসে ফারাজের পাশে বসে পড়ে। ফারাজ মাথাটা ধীরে চিত্রার কোলে রেখে দেয়। মুহূর্তেই তার চোখে মুখে শান্তির একটা অব্যক্ত স্রোত নেমে আসে। একটা প্রশান্ত নিঃশ্বাসে হারিয়ে যায় সব ক্লান্তি। চিত্রা তার চুলে আলতো করে হাত বুলায়, কপালে মন্থর ছোঁয়ায় মালিশ করে দেয়। জীবনের সমস্ত ভয়াবহ ক্লান্তি, অবসাদ, বেদনা যেন একটুখানি যত্নেই লঘু হয়ে যায় ফারাজের কাছে। পৃথিবীর সমস্ত ঝড়ের পর তার একান্ত আশ্রয়ের নাম চিত্রা, যাকে ঘিরে তার সবটা সুখ নিহিত। বিবিজান, ফারাজের কণ্ঠে অদ্ভুত আবেদন, চিত্রার চোখে কোমলতা। আমি তোমার কলঙ্ক হয়ে মরতে চাই, আমায় নিজের কলঙ্ক করে নাও না। চিত্রার ঠোঁটে চাপা হাসি। সে ঝুঁকে বলল। অনুভবের প্রথম ছোঁয়াতেই আপনাকে কলঙ্কের মতো অন্তর্বাসে গিট দিয়েছি। এই গিট ছাড়ানো সম্ভব নয়। ছাড়াতে গেলেই ধারালো সুতোয় পেঁচিয়ে মৃত্যু নিশ্চিত। ফারাজ চুপচাপ চিত্রার বুকে মাথা গুজে থাকে, একটা ছোট্ট শিশুর মতো। চোখ বন্ধ করে আধারের গভীরে হারিয়ে যায় সে। হারিয়ে গিয়ে খুঁজে ফেরে হারানো শান্তি, এক টুকরো প্রণয়। মাঝরাতে দরজার কড়াঘাতে আয়েশার ঘুম ভেঙে যায়। সে উঠে বসে পাশ ফিরে তাকায়। মরিয়ম ঘুমিয়ে আছে গভীর নিদ্রায়। আয়েশা বিরক্ত মুখে ফিসফিস করে গালাগাল দেয়। কাঁচা ঘুম ভেঙে যাওয়ার ঝাঁজে মন মেজাজ খিচড়ে উঠে। বিছানা থেকে ধীরে নেমে আসে, আলগোছে পায়ের শব্দ নিয়ন্ত্রণ করে দরজার দিকে এগোয়। চোখে তখনও ঝুলছে ঘুমের ভার। দরজার ছিটকিনিটা খুলে তাকাতেই থমকে যায় সে। চোখ বড় বড় হয়ে যায় বিস্ময়। এই তো মনে হয় দুখানা চোখ কোটর ছেড়ে বেরিয়ে আসবে। সে প্রশ্ন করে, কণ্ঠটা তখনও ঘুমে জড়ানো। এত রাতে এখানে? সকালে ঘুম ভাঙে চিত্রা চেঁচামেচিতে। আয়েশার শরীরটা তখন ম্যাচ ম্যাচ করছে। মনে হচ্ছে রাতটা যেন কেউ তার শরীর থেকে ঘুম ছিনিয়ে নিয়ে গেছে। এক অদ্ভুত জড়তা, ব্যথা আর ক্লান্তিতে ভেঙে উঠছে তার শরীর। চিত্রার গলার শব্দে হঠাৎ চমকে উঠে বসে আয়েশা। চোখ কচলে চিত্রার দিকে তাকিয়ে বলে উঠল। কি হয়েছে আপা? আশা, মরিয়ম কোথায়? আয়েশা পাশ ফিরে বিছানার দিকে তাকিয়ে বলতে গিয়ে থেমে গেল। এই তো আমার পা। কিন্তু পাশে কেউ নেই, বিছানা খালি, যেন সেখানে কেউ কখনো ছিলই না। অথচ সে তো মরিয়মকে পাশে নিয়ে ঘুমিয়েছিল। রাতের কিছুই মনে করতে পারছে না আয়েশা। মাথাটা ফেটে যাচ্ছে ব্যথায়, ভারী লাগছে সবটা। বড্ড অসহ্যকর। চিত্রার কণ্ঠে রাগ ভয় একাকার। তোকে তো বলেছিলাম খেয়াল রাখতে আয়েশা। খেয়াল রাখছিলাম তো আপা, কিন্তু এত ঘুম ধরলো কেমনে বুঝতে পারি নাই। মাথাটাও যন্ত্রণা করতেছে খুব। চিত্রার বুকটা ধক করে ওঠে। মরিয়ম মেয়েটা অসুস্থ, মানসিকভাবে ভীষণ নাজুক। ওর তো একা কোথাও যাওয়ার কথা না, তাছাড়া ওর পেছনে কিছু লোক লেগেছিল। সেই ভয় এত তাড়াতাড়ি কাটার কথা নয়। তবে কি না বলে কয়ে বাড়ি চলে গেছে? কিন্তু চিত্রা তো জানে না তার বাড়ির ঠিকানা, মেয়েটা কোথায় থাকে, কার সঙ্গে থাকে, কিছুই জানা নেই। এই মুহূর্তে এক ঝাঁক দুশ্চিন্তা এসে চেপে বসে চিত্রার বুকের উপর। ফারাজে গিয়ে এসে হাত রাখে চিত্রার মাথায়, শান্ত গলায় বলে। চিন্তা করে লাভ নেই চিত্রা, একটু শান্ত হও, দেখি কি করা যায়। ঠিক তখনই চিত্রার ফোনে আসে এক আননোন নাম্বার থেকে কল। দম আটকে আসে তার গলায়। হাত কাঁপতে কাঁপতে কলটা রিসিভ করে। ওপাশে মেয়েলি কণ্ঠ, কিন্তু অচেনা। কিছু না বলে একজনকে ফোনে তুলে দেয়। চিত্রা বুঝতে পারে মরিয়মের গলা। তার বুকের উপরের পাথরটা নড়ে ওঠে। তবে মনে মনে প্রশ্ন তো থেকেই যায়, সেই ভোরবেলা একা এভাবে কিভাবে ফিরে গেল মেয়েটা? ফারাজ চিত্রার কাঁধে হাত রেখে আলতো করে বলে। দেখলে তো, বলেছিলাম না চিন্তা করে লাভ নেই, সব ঠিক হয়ে যাবে। চিত্রা ফারাজের চোখে ব্যাকুল দৃষ্টিতে তাকিয়ে বলে। যদি ওই লোকগুলো আবার মরিয়মের পিছু নেয়, যদি ওকে মেরে ফেলে?
ফারাজ একগাল নিঃশ্বাস ফেলে কাঁধ উঁচু করে বলে, কিছুই হবে না। মানুষ মারা কি এত সহজ নাকি? হয়তো রাস্তাঘাটের কোনো বখাটে ছেলে ধাওয়া করছিল, তাই বলে তারা ওকে মেরে ফেলবে এমন তো নয়। চিত্রা চোখ নামিয়ে ফারাজের দিক থেকে মুখ ফিরিয়ে নেয়। সে নিজেকে সান্ত্বনা দিতে চায় ফারাজের কথায়, তবে মনটা দোলা খেয়ে উঠে বারবার ভয়ে, সন্দেহ আর ব্যর্থতার গ্লানিতে। সে এবার আয়েশার দিকে তাকায়। আয়েশা ঝিমাচ্ছে, কপালে হাত চেপে রেখেছে, যন্ত্রণার রেখা স্পষ্ট তার ভ্রু ভাঁজে। চিত্রা একটু এগিয়ে এসে আয়েশার কাঁধে আলতো হাত রাখে। তুই ঠিক আছিস আয়শা? আয়েশা মাথা নাড়ায়, কণ্ঠে ব্যথা ও অসহায়তা মিশে আছে। আপা, মাথায় এমন ব্যথা করতেছে যে মনে হচ্ছে যে কিছু ভেঙে গেছে ভিতরে। আর ভয়ঙ্কর কথা কি জানেন, রাতে কিছুই নাই আমার। আমি তো হালকা ঘুমেই অভ্যস্ত, কিন্তু আজ কিভাবে যেন পুরো রাত পার হয়ে গেল, কিছু বুঝতে পারতেছি না। তার চোখ জলজল করে ওঠে, গলায় চাপা ক্ষোভ। রোজ ভোরে উঠে ফরজের আগে বিছানা ছাড়ি, কিন্তু আজ এত বেলা করে ঘুম ভাঙলো। মরিয়ম পাশে ছিল, কিন্তু কিভাবে গেল কিছুই তো টের পাইনি। সবটা গোলক ধাঁধা, যার পথ খুঁজে পাচ্ছি না আপা। রাত নেমেছে, মেঘের চাদর আঁচলে বিছিয়ে। আকাশে মেঘের কালো প্রদীপ জ্বলে উঠেছে, চারিদিক মুগ্ধ নীরবতায় মোড়া। আজ আয়েশার বিয়ে। কাজী সাহেব এসে শুধু বিয়ে পড়িয়ে যাবেন। সাদামাটা আয়োজন, তবুও গাঢ় আনন্দে ভরপুর পুরো বাড়ি। চিত্রার ঘরটায় সবাই জড়ো হয়ে। ফারিয়া, মোহনা সবাই ব্যস্ত আয়েশাকে নিয়ে। ফারিয়া দারুণ মেহেদি দিতে পারে। আজও সে তার নিপুণ হাতে আঁকছে আয়েশার তালুতে পাতার মতন পেঁচানো নকশা। মোহনা সাজিয়ে দিয়েছে আয়েশাকে। খুব ভারী সাজ নয়, আয়েশারও ইচ্ছেও ছিল না তা। সে কখনো সাজেনি, সবসময় শুধু বলতো বিয়ের দিন সাজবো, এর আগে নয়। আজ সেই দিন, আজ সে সেজেছে। আজ তার ইচ্ছাগুলো মুক্তি পেয়েছে, পাখির মতো ডানা মেলে উঠছে। আয়েশা খুশি, অথচ একপাশে বসে ঝামেলা কাটছেন। বুক ফেটে যাচ্ছে যেন। ছেলে বউ মারা যাওয়ার পর আয়েশাই তো ছিল তার অবলম্বন। নিজের হাতে মানুষ করেছেন, রাতে কখনো একা ঘুমাননি। আজ সে চলে যাবে অন্য ঘরে। কেমন করে কাটবে রাতগুলো? বুকের ভেতর ঘুমড়ে উঠছে শূন্যতা। হঠাৎ দরজায় টোকা, সবাই চমকে তাকায় সেদিকে। দেখে অভ্র দাঁড়িয়ে, গায়ে সাদা পাঞ্জাবি, চোখে স্নিগ্ধতা। এতটা সুন্দর করে আল্লাহ কাউকে সৃষ্টি করলে তার দিকে না তাকিয়ে থাকা দায়ী হয়ে পড়ে। চিত্রা চোখ টিপে হাসে। আয়েশার অভ্রর দিকে তাকায়। মনে হয় এক জীবনের অর্ধেক শান্তি বুঝি শুধু ওই মুখের মধ্যে আল্লাহ ঢেলে দিয়েছে। চিত্রা গলা খাকারি দিয়ে উঠতে আয়েশার গাল লাল হয়ে ওঠে, কিন্তু শুধু সে নয়, অভ্রটায় লজ্জায় থমকে যায়। আয়েশার বাইরে কোনো নারীর চোখে চোখ রাখার অভ্যাস নেই তার। আজও সে অন্য কারোর পানে চাইল না। আয়েশার দিকে চেয়ে চিত্রাকে বলল, ভাবি, ওর সাথে একটু আলাদা কথা ছিল। চিত্রা ব্যঙ্গ মিশ্রিত হেসে বলল, বুঝি এভাবেরা চলুন, আমরা কাবাবে হাড্ডি না হই। সবাই হেসে ওঠে। আর আয়েশার বুকের ভেতর কেমন যেন কাঁপুনি বয়ে যায়। লজ্জা, ভালোবাসা, আনন্দের মিশেলে তৈরি এই কাঁপুনি। সবাই অট্টহাসি হেসে রুম থেকে বাহিরে বেরিয়ে যায়। নদী, মোহনাও প্রাণ খুলে হাসছে। শেষবার এমনভাবে কবে কখন হেসেছিল মনে পড়ছে না, হয়তো বিয়ের আগে। তখন অর্থ পয়সা এত না থাকলেও জীবন সুখময় ছিল। সুখের আঁচলে লেপ্টে ছিল তারা। জীবনের এই পর্যায়ে এসে হৃদয় আঁচড় কেটে লিখতে ইচ্ছা করছে, শান্তি টাকায় পাওয়া যায় না। 2 দিনের এই দুনিয়ায় সুখ কেনা বিলাসিতা। অভ্র এসে আয়েশার পাশে বসলো। চোখে একরাশ মায়া, ঠোঁটে এক চিলতে লাজুক হাসি। তার বাম হাতটা পিছনে লুকানো। আয়েশার নজর যায় সেখানে। সে কৌতূহল ভরে জিজ্ঞাসা করে, হাতে কি কি লুকাচ্ছ? অভ্র ধীরে হাতটা সামনে আনে। ছোট্ট একটা বাটিতে কাঁচা হলুদ বাটা। আয়েশার দিকে তাকিয়ে অভ্র গালে আলতো হাত রেখে আবদার করে, একটু শোয়াতে চাই গরনি, অনুমতি মিলবে কি? আয়েশার গাল রং ধরার আগেই লজ্জায় রঙিন হয়ে ওঠে। অভ্রর আদুরে কণ্ঠ মোহ ছড়িয়ে দেয় তার মনে। সে চুপচাপ গাল পেতে দেয়। অভ্রর চোখে দীপ্তি জ্বলে ওঠে। বহু প্রতীক্ষায় স্বপ্ন ছুঁয়ে ফেলেছে আজ সে। হলুদে আঙ্গুল ডুবিয়ে আলতো করে ছুঁয়ে দেয় আয়েশার গালে। তপ্ত হৃদয়ে তখন ঠান্ডা বৃষ্টির মতো শান্তি নামে। বুকের মাঝে জমে থাকা অপেক্ষাগুলো এক নিমিষে গলে যায়। আয়েশা মেহেদি রাঙা হাত বাড়িয়ে দেখায় অভ্রকে। তাতে লেখা অভ্র নীলের ঘরণী। দেখেই অভ্রর চোখ চিকচিক করে ওঠে, বুক ভরে যায় গর্বে, ভালোবাসায়। সে আয়েশার কপালে একটা চুমু এঁকে দেয়, তারপর ভালোবাসার ভারে তাকে বুকে টেনে নেয়। চোখ বুজে ফিসফিসিয়ে জিজ্ঞাসা করে, রং গাঢ় হবে তো? আয়েশা খিলখিলিয়ে হেসে ওঠে। সেটা তো আপনার ভালোবাসার উপর নির্ভরশীল। আয়েশা নিজের 2 হাতে অভ্রকে জড়িয়ে নেয়, মুখ এগিয়ে এনে গাল ছুঁয়ে দেয় অভ্রর গালে। অভ্রর গালেও লেগে যায় হলুদের ছোঁয়া। দুটি হৃদয়, দুটি শরীর একটি অনুভবে জড়িয়ে যায়। অভ্র কানে কানে বলে ওঠে, গরনি, তোমায় আমি ভালোবাসি। আকাশের যতগুলো তারা তার চেয়েও বেশি ভালোবাসি তোমায়। পৃথিবীর সকল ভালোবাসা এক করলে যতখানি হবে তার চেয়েও বেশি ভালোবাসি।
বাড়ি জুড়ে বিয়ের আমেজ। এলাহি বাড়ি সাজানো হয়েছে লাল গোলাপ আর রজনীগন্ধা ফুলে। বাতাসে মিশে আছে ফুলের ঘ্রাণ। আজ আয়েশার বিয়ে। যদিও এই বিয়েতে অনেকেরই নীরব আপত্তি আছে, তবুও তারা কিছু বলেনি, কারণ অভ্র তো এই বাড়ির কেউ নয়। তাই সে কাকে বিয়ে করলো তাতে কারো বিশেষ আগ্রহ নেই। তবে আপত্তি থাকুক বা না থাকুক, বিয়েটা হচ্ছে এলাহি বাড়িতেই। সমস্যাটা এখানে। রাত বেড়েছে। একে একে বাড়ির পুরুষেরা খেয়ে কাজে চলে গেছে। ভোরে তারা ফিরবে। এখন রাত প্রায় 12টা। এতক্ষণ পর্যন্ত সবাই ছিল আয়েশার ঘরে। অভ্র কিছুক্ষণ আগে ফারাজের সঙ্গে ছাদে ছিল। এখন তার ঘরে ফেরার সময় হয়েছে। হঠাৎ ফারিয়া জাপটে ধরে চিত্রাকে। দুষ্টু চোখে তাকিয়ে বলে, ভাবি, আপনার বাসরের গল্পটা শুনতে চাই। চিত্রা থমকে যায়। কিছুক্ষণ চুপচাপ থাকে। কি বলবে সে? আদৌ কি তার বাসর হয়েছিল কোনোদিন? মনে পড়ে যায় সে রাতের কথা, যখন ফারাজ প্রথম ছুঁয়েছিল তাকে প্রবল আকর্ষণে। সেই মুহূর্তে তার চোখের সামনে বারবার ভেসে উঠেছিল সোহাগের মুখটা। ফারাজের প্রতিটা ছোঁয়া বিষাক্ত ছোবল হয়ে কেটেছিল তার সারা শরীর জুড়ে। আবেগ নয়, ছিল শুধু অবচেতনের প্রতিরোধ। নদী মৃদু ধাক্কা দেয় চিত্রাকে, হেসে বলে, থাক থাক, আর বলতে হবে না। ইস, মেয়েটা তো একেবারে লজ্জায় লাল হয়ে গেল। চিত্রা জবাব দিল না, শুধু মনে মনে আফসোস করে বলল, তার কেন এমন সাজানো বাসর হলো না? এমন একটা বাসি হলে তীব্র ঘৃণা আর ভালোবাসায় হিজড়তা না থাকলেও তো পারতো সেই দিন। ঠিক তখনই দরজার সামনে দাঁড়ায় অভ্র নীল সরকার। সাদাসিধে শুভ্র পাঞ্জাবি গায়ে, চোখে অপার্থিব দীপ্তি। ঘরে থাকা সবাই হৈ হৈ করে উঠে। মোহনা দুষ্টুমি করে বলে, ওরে কে, কোথায় আছিস রে? বর এসেছে, আজকে রাতটা ওদের উপভোগ করতে দে। আয়েশা লজ্জায় মাথা নামিয়ে ফেলে। নদী হঠাৎ কানে কানে কিছু একটা ফিসফিসিয়ে বলে যায় তার, আর তাতেই আয়েশার গাল লজ্জায় কুঁচকে ওঠে। আজ আয়েশা পড়েছে জামদানি শাড়ি, গায়ে স্বর্ণের গহনা, নেই অতিরিক্ত সাজ। তবু এই মেয়েটাকে এত সুন্দর লাগছে যে চোখ ফেরানো দেয়। সবাই বিদায় জানিয়ে দরজার কপট হতে বাহিরে চলে যায়। তখন পেছন থেকে অভ্র চিত্রাকে বলল, ভাবি, ভাই ছাদে আছে, আপনাকে ছাদে দেখেছে। চিত্রা মুচকি হাসি দিয়ে বড় বউকে বিদায় দিয়ে রুম থেকে বেরিয়ে সোজা ছাদের দিকে পা বাড়ালো। দোতলায় উঠতেই প্রথমে চোখ গেল সেই বদ্ধ ঘরটার দিকে। কি আছে ওই ঘরে? কেন বদ্ধ করে রাখা হয়েছে তার অতীতকে? সেই অতিথি বাকি। চিত্রার শাড়ির আঁচল নাড়তে নাড়তে ছাদে যায়। গিয়ে দেখে ফারাজের হাতে মদের বোতল। চিত্রা দৌড়ে স্বামীর কাছে যায়। গিয়ে বলল, আপনি আবারও এইসব গিলছেন? আমাকে একটু দেন দেখি, কেমন লাগে আমিও দেখি একটু। কি বলছো তুমি? এসব খাবে? চোখ গোল করে চিত্রার পানে চেয়ে বলল। চিত্রা ম্লান হাসে। আপনি খেতে পারলে আমি কেন পারবো না? ফারাজের মুখ গম্ভীর হয়ে আসে। কিছু বলার আগে হঠাৎ ছ্যাক করে একটা শব্দ হয়। ফারাজ ছাদের প্রান্তে গিয়ে মদের বোতলটা নিচের দিকে ছুঁড়ে ফেলে দেয়। ও মা, ফেলেই দিলেন তাই বলে? চিত্রার চোখ বিস্ময়ে বড় হয়ে যায়। দিলাম, আমাকে মাতাল করার জন্য তুমিই যথেষ্ট, মদের প্রয়োজন নেই। চিত্রা চুপ। বাতাসের ধাক্কায় তার আঁচল ওড়ে। দেখো, আমার আয়েশাটারও আজ বাসর। চিত্রা গলা ভারী হয়ে ওঠে। মেয়েটার বিয়ে নিজ হাতে দিব ভাবতেই পারিনি কখনো। ফারাজ মৃদু হেসে বলে, বউ, হুম? চলো না আমরাও বাসর করি। যেন আমারও না আজ বাসরের উচ্চ তাপমাত্রা ফিলিংস পাচ্ছে। চিত্রা মুখ ভেঙচিয়ে বলে, আমার তো হচ্ছে না। হবে, আমিই পাইয়ে দেব। ফারাজ নরম কণ্ঠে ফিসফিসায়, কিভাবে? চলো আগে রুমে, এখানে বাসর করা যাবে না। মশার কামড়ে শরীরের রোমান্টিক মুড পুরাই অফ হয়ে যাবে। আর তোমার স্বামীর মশার কামড়ে অ্যালার্জির কথা জানোই তো। না, এখান থেকে এক পাও নড়ছি না। চিত্রা গো ধরে। ফারাজ চোখ টিপে বলে, তাহলে এখানেই শুরু করি, যা হবার পরে দেখা যাবে। এতেই চিত্রা লাফ দিয়ে দূরে সরে যায়। না, যাচ্ছি যাচ্ছি, চলুন রুমে যাই, কারণ আপনার উপর কোনো ভরসা নেই। যখন তখন কুরকুরানি উঠে যায় আপনার। ফারাজ চওড়া হাসে। আজকে জম্পেশ বাসর করবো রে আবুলের নাতনি। দেখি আজকে বাসরে কে ঠ্যাং ঢুকায়। আজকে বাসরে ডিস্টার্বকারীর মায়ের খালা বানিয়ে ছাড়বো। বলেই ফারাজ চিত্রাকে এক ঝটকায় কাঁধে তুলে নেয়। পথ ধরে গন্তব্যের উদ্দেশ্যে। চিত্রা চেঁচিয়ে ফারাজের পিঠে কিল ঘুষি বসায়, কিন্তু তাতে ফারাজের কিছু যায় আসে না। মেয়ে মানুষের কাজই তো জোকের মতো তিরিং বিরিং করা। এই নামান, কেউ দেখে ফেলবে। কিন্তু ফারাজ গম্ভীর গলায় ঘোষণা করে, দেখলে দেখুক, তোমার স্বামীর হাতে আজকে বাসর নাইটের ইতিহাস রচিত হবে। দেখে নিও আবুলের নাতনি, আমার লিভারের অ্যান্টেনা ছোট লোক বউ। অভ্র দরজা ছিটকিনি লাগে, পিছনে ফিরে তাকায়। বাইরে তখন শুরু হয়েছে বৃষ্টি। কারেন্ট চলে গেলে জেনারেটর চালু হওয়ার কথা, কিন্তু আজ হচ্ছে না কেন? কি সমস্যা হলো? একরাশ প্রশ্ন নিয়ে অভ্র ফোন করে লোককে। ওপাশ থেকে জানানো হয়, ফারাজ ভাই জেনারেটর চালাতে নিষেধ করেছে। অভ্র থমকে যায়। ঠিক বুঝে উঠতে পারে না বাসর কার।
তার নাকি ফারাজ ভাইয়ের। জানালার কাজ বেয়ে চুয়ে চুয়ে জল আছড়ে পড়ছে, কি বিকট শব্দ হচ্ছে মেঘেদের। অব্র ঘরের মধ্যে কিছু একটা খোঁজার চেষ্টা করে। হুট করে আয়েশা সরল গলা কর্ণে গিয়ে জোরালো ধাক্কা বসায়। কি খুঁজছো? মোমবাতি। প্রয়োজন নেই, ফোনের ফ্ল্যাশ লাইটেই চলবে। আচ্ছা। অব্র খাটে এসে বসে আয়েশার পাশে। ফোনের আলোয় আয়েশার মুখে পড়ে মৃদু দীপ্তি। ঘোমটা তুলে যখন বইয়ের লাজুক মুখ দেখে তখন নিজের ধন্য হওয়াকেই অনুভব করে। বারান্দা যাবে? চলো না, আজ একসঙ্গে বেজি। অব্র হাত বাড়িয়ে দেয়। আয়েশা কিছু বলে না, কিন্তু চোখে মুখে মৌন সম্মতি স্পষ্ট। সে ধীরে অব্রর হাত ধরে বিছানা থেকে উঠে দাঁড়ায়। বারান্দায় যেতে পেছন থেকে অব্র তাকে জড়িয়ে ধরে। আয়েশা গভীর একটা নিঃশ্বাস ছাড়ে। মুহূর্তের বৃষ্টির ঝাপটায় দুটো শরীর ভিজে একাকার হয়ে যায়। ঘন আবছা আলো, জমে থাকা জল আর হৃদয়ের অস্থিরতা সব মিলিয়ে রাতটা হয়ে ওঠে অন্যরকম। আমার পরিবার সম্পর্কে কিছুই তো জানলাম না, বলবে না? এই অভ্রকে, তার পরিচয় কি? অব্র হালকা হাসে। আয়েশার ঘাড়ে মুখ গুজে বলে, আমাকে জানতে চাও গরনি? হ্যাঁ, অভ্রনীল সরকার এই নামের পেছনের গল্প জানতে চায়। অন্তত সরকার বাড়ির বউ হিসেবে জানার অধিকার তো আছে আমার। অব্র একটানা বৃষ্টির দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ, তারপর বলল, তাহলে চলো ঘুরে আসি অব্রের অতীত থেকে। ইতালির একটা শহর, ঝড়ঝঞ্ঝার তাণ্ডব চলছে চারিপাশে। রাস্তার ছাউনির নিচে গুটিসুটি মেরে দাঁড়িয়ে আছে 8 বছরের একটা ছোট্ট ছেলে অভ্র। ভীষণ ভয় পাচ্ছে সে। চারিপাশে নিস্তব্ধতা, রাস্তায় একটু মানুষের চিহ্ন নেই। এই শহরে তো মানুষের থাকার কথাই নয়। বড় বড় মাফিয়ার, কালো দুনিয়ার রাজাদের অট্টালিকা ঘেরায় জায়গা, অন্যদের জগৎ থেকে আলাদা। অভ্রকে এখানে ঘুরতে নিয়ে এসেছে তার জন্মদাত্রী। জন্মসূত্রে সে ইটালিয়ান, কিন্তু বাবার বাংলাদেশি রক্ত মিশে আছে তার রং রূপে। বাবা মায়ের প্রেম থেকে গড়া সংসারটা একসময় ভালোই ছিল, কিন্তু অভ্র যখন 6 বছর বয়সে পৌঁছায় তখন থেকে ঝামেলা শুরু। মা জড়িয়ে পড়ে অবৈধ এক সম্পর্কে। এখান থেকে একের পর এক বিপত্তি। অভ্র তখন সবচেয়ে বেশি প্রয়োজন ছিল ভালোবাসার, কিন্তু বদলে পেয়েছিল দূরত্ব, বেদনা। মা প্রায় ভুলতে বসেছিল তার ছেলের কথা, সংসারের কথা, ডিভোর্স চাইছিল। তবে অভ্র থাকার কারণে কিছুই সম্ভব হচ্ছিল না। সে তো তাদের সন্তান, তাই মারতে পারেনি, কিন্তু কঠোর শাস্তি দিয়ে রেখে গিয়েছে। ঘুরতে যাওয়ার কথা বলে ফেলে চলে যায়। সেদিন বাবা জরুরি কাজে বাইরে ছিল। মা আইসক্রিম আনার কথা বলে অভ্রকে রেখে চলে যায়, আর ফিরে আসে না। ছোট্ট অভ্র মায়ের অপেক্ষায় ঘন্টা কাটায়, আর মা আসে না। ক্ষুধায় দুরবস্থা, কি করবে বুঝে না। বৃষ্টির জল মুখে নিয়ে আশ্রয় খুঁজে অভ্র দাঁড়িয়ে আছে অট্টালিকার সামনে। সে দেখে ইতিহাসের সাক্ষী সব প্রাসাদ কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে, তবে বজ্রপাতের আলোয় সেগুলো যেন আরো ভয়াল মনে হচ্ছে। হঠাৎ অভ্রর সামনে একটা রয়্যাল গাড়ি এসে থামে। গাড়ির দরজা খুলে কালো পোশাকধারী একদল মানুষ নেমে আসে। একজন ছাতা ধরে দাঁড়িয়ে আছে। গাড়ির ভিতর থেকে নেমে আসে একটা ছেলে, বয়স আনুমানিক 13 থেকে 14 বছর। অভ্রর ভয় আরো বেড়ে যায়। এত মানুষ একসঙ্গে, কারা এরা? সে মনে মনে মা মা বলে আর্তনাদ করে, কিন্তু এবারও মা আসে না। ছেলেটা ছাউনির নিচে ঢুকে পড়তেই ছাতাটা ধরে থাকা লোকটাকে বলল, No need to come. Sir will be angry if we get wet in the rain. I will manage him. ছেলেটা এগিয়ে এসে অভ্রর সামনে হাঁটু গেড়ে বসে। অভ্র তাকানোর সাহস পাচ্ছে না, কুকুরে আছে সে ভয়ে। Look at me. অভ্র কাপা চোখে কোনো মতে তাকায়। একজোড়া কালো আর বাদামি সংমিশ্রণে গড়া তীক্ষ্ণ দৃষ্টি সোজা হৃদয়ে গিয়ে বিধে তার। What's your name? অভ্রনীল সরকার। Are you Bengali? অভ্র মাথা নাড়ল চুপচাপ। ছেলেটা মৃদু হাসলো, সেই হাসিতে মুক্ত ঝরছে। আমার সঙ্গে চলো। I will give you everything. Everything. খাবার দেবেন? অভ্রর কাপা কণ্ঠে প্রশ্ন। ছেলেটা হাসলো, বলল, তাহলে যাব। সরল মনে বলে উঠল অভ্র। পাপের দুনিয়ায় আরেকজন সদস্য যুক্ত হলো। অভ্র এসবের কিছুই বোঝে না, তবে সেই তীক্ষ্ণ চাহনির মাঝে মায়া অনুভব করে সে। অচেনা ভালো লাগে তার মুখে ছোট্ট একটা হাসি ফুটে ওঠে। উইল ইউ বি মাই ফ্রেন্ড? ছেলেটা মাথা নাড়ল। সঙ্গী হব। তোমার নাম কি? এলাহি। আমি ফারাজ এলাহি। সেদিন থেকে অভ্রের জীবন বদলে যায়। সময় এমনভাবে কেটে গিয়েছে, মা বাবাকে ভুলতে শুরু করে সে। সময়ের কত ক্ষমতা, সব কেমন করে ভুলিয়ে দিতে পারে সে। সেই দিনের বাচ্চা অভ্র হয়ে উঠে ফারাজ এলাহি, সবচেয়ে বিশ্বস্ত লোক, জীবনের অংশ, পাপের অংশ। এই যে নকল এলাহি কত কথা বলে, এইখানে কত হাসাহাসি করে, অথচ অভ্র যেই ফারাজকে চিনে সে কখনো হাসে না, খুব বেশি কথা বলে না, মানুষ মারে পাখির ন্যায়, প্রতিশোধের দহনে দগ্ধ। অভ্র বাস্তবতায় ফিরে আসে। বাহিরে বৃষ্টির বেগ বেড়েছে। বৃষ্টি তাকে বারবার অতীতে নিয়ে যায়। সে কিছু বলতে যাবে, তার আগে নির্বাক আয়েশা ডুকরে কেঁদে উঠল। কি হয়েছে ঘরনি? কান্না ভেজা কণ্ঠে জবাব দেয় আয়েশা,
আপনার অতীত এত কষ্টের, জানলে কখনোই আপনার সঙ্গে এত ঝগড়া করতাম না, পচা পচা কথা বলতাম না। অভ্র চোখ মুছে দিয়ে জবাব দেয়, নারী গরণী, তোমার মুখের পচা কথা না শুনলে আমার যে রাতে ঘুম আসে না। আসলেই। হ্যাঁ রে পাগলি। কোমল স্বরে বলল, পাপের রাজ্যের সদস্য মানে কি বোঝানো হয়েছে? জিজ্ঞাসু চোখে তাকায়। কি জানি, নিজেও জানি না। নিঃস্বভাবে জবাব দেয়। আয়েশা ভ্রুকুচকে দ্বিধা নিয়ে জিজ্ঞাসা করল, ফারাজ ভাই কি এমন করেছিল যে, আর ওই মাফিয়াদের শহরে সে ওই রকম কি করেছিল? রাস্তা দিয়ে যাচ্ছিল। সাদামাটা ভঙ্গিতে জবাব দেয়, ও, তারপর আর মায়ের খোঁজ পাননি? পেয়েছি। কোথায়? কবরে। মা ততদিনে মারা গিয়েছিল। ইতালিতে বাবার খোঁজও অনেক করেছিলাম, পাইনি। বাংলাদেশে এসে বাবার খোঁজ পাই। বাবা আমাকে অনেক ভালোবাসতেন। মৃত্যুর আগ পর্যন্ত ছেলের খোঁজ চালিয়েছেন তিনি, কিন্তু আমাকে খুঁজে পাওয়া তো দুষ্কর ছিল। বাবার সঙ্গে দেখা হয়েছে? কাপা গলায় প্রশ্ন ছুড়ে। হ্যাঁ। নির্বিকার কণ্ঠে বলল, আপনার বাড়ি কোথায় তাহলে? আমার আসল ঠিকানা। দৃষ্টি স্থির রেখে বলল, সরকার বাড়ির কথা জিজ্ঞেস করছি। বাড়ি দাঁড়ায়, ঘর জায়গার সম্পত্তি সবই আমার নামে পড়ে আছে, তবে ভোগের কোনো ইচ্ছে নেই। আমি যতটুকু পেয়েছি তাতেই খুশি। আমাকে সরকার বাড়িতে নিয়ে যাবেন? তোমারই তো বাড়ি, যখন বলবে নিয়ে যাব। অভ্র আর কিছু বলার সুযোগ পেল না। তার ঠোঁটের উপর আয়েশার অধর নিষেধের সিল মেরে দিল। মুহূর্তটি ভারী হয়ে উঠল। বাতাসের ফাঁকে ফাঁকে নিঃশব্দে জমে উঠল এক অনুচ্চারিত আকাঙ্ক্ষা। অবাধ্য স্পর্শেরা নিঃশব্দে বেআইনি হয়ে উঠল, অথচ তাতে কোনো গ্লানি ছিল না। ছিল কেবল একটা প্রগাঢ় তৃষ্ণা, যা ভাষার গণ্ডি পেরিয়ে গিয়েছিল। দুটো শরীর যাদের রন্ধ্রে রন্ধ্রে এখনও বৃষ্টির শীতলতা লেগে আছে, যা পরস্পরের বুকের খাঁচায় গেঁথে গেল। দুটো ভেজা শরীর একে অপরকে আড়ষ্ট হয়ে উত্তাল সমুদ্রের ন্যায় আছড়ে পড়ল। অপ্রত্যাশিত ছোঁয়ারা গভীর হলো, সেই সঙ্গে ভালোবাসার এই রাতে ভালোবাসার তীব্র উত্তাপ ছড়িয়ে দিল দুটো বৃষ্টির মরশুমের ঘেরা দেহমনকে। হাসপাতালের করিডোর জুড়ে চিৎকার করে কাঁদছে চিত্রা। ফারাজ তাকে থামাতে পারছে না। চিত্রার কান্নায় বাতাস ভারী হয়ে উঠছে। একটার পর একটা শোক কেন তার এই ছোট্ট জীবনটাকে এভাবে ছেঁকে ধরেছে? কেন বারবার মৃত্যু এসে ছুঁয়ে যাচ্ছে তার প্রিয়জনকে? আজ তার মামা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। সেদিনও চিত্রা এসেছিল তাকে দেখতে। মামা শুধু চেয়েছিলেন তার দিকে। নিঃশব্দ নিস্পন্দ সেই চাহনি, কিছু বলেননি, এতটুকু সান্ত্বনাও দেননি। অথচ চিত্রা ভীষণভাবে চেয়েছিল তিনি কিছু বলুক, একবার শুধু মাথায় হাত রেখে মা বলে ডাকুক। কোণে দাঁড়িয়ে আছে মাহাদি, সে পাথরের মূর্তির ন্যায় নির্বাক, তার চোখে ভাষা হারিয়েছে। সোহাগ ফুপিয়ে কাঁদছে। বাবা ছিল তার জীবনের আশ্রয়, মাথার উপর বিশাল এক ছায়া, সেই ছায়াটুকু আজ হারিয়ে গেছে। হারানোর যন্ত্রণা কেবলই তারাই বোঝে যারা হারায়, যাদের হারায়। যে স্তব্ধ চোখে তাকিয়ে আছেন স্বামীর নিথর দেহের দিকে, চোখে অশ্রুধারা, তবুও যেন কোনো অনুভব নেই। বুকের ভেতর জমে আছে অজস্র অনুশোচনা। হয়তো নিজেকেই দোষ দিচ্ছেন। সেই সময়গুলো তার ব্যবহার ছিল কঠিন, রূঢ় বলে। মানুষটার কথা বলার ক্ষমতা থাকলে হয়তো বলতো, আমার খুব যন্ত্রণা হয় গো মাহাদির আম্মা, অমন কইরা বলল না। কিন্তু সে আর কিছু বলার ক্ষমতা রাখেনি। মার্জিয়ার 12 বছর বয়সে বিয়ে হয়েছে। আজ তার বয়স 65-র কাছাকাছি। বিয়ের 10 বছর পর সাধনা করে মাহাদি তাদের সংসারে এসেছে। কত কথা শুনতে হয়েছিল বাচ্চা হয়নি বলে, তবে মাহাদির বাবা কখনো তাকে ফেলে দেয়নি। তার সাহস হয়ে তাকে আগলে রেখেছেন। প্রতিটা মুহূর্তে তার হয়ে প্রতিবাদ করেছিলেন। নিজের মায়ের অন্যায় জবাবও দিয়েছেন এই লোক। কত ভালোবেসেছেন। পূর্ণিমার রাতে একসঙ্গে হাঁটতে খুব ভালোবাসতেন। অসুখে পড়ার আগ মুহূর্ত পর্যন্ত হাঁটা বাদ দেননি। বৃদ্ধ হলে কি ভালোবাসা কমে যায় নাকি? যেই জোড়া আল্লাহর উপর থেকে সৃষ্টি করে তাদের ভালোবাসা কখনো কমে না। চিত্রা ফারাজকে জড়িয়ে ধরে হুহু করে কাঁদছে। ফারাজের পাঞ্জাবির বুক ভিজে একাকার। কাঁদতে কাঁদতে ঢলে পড়েছে সে ফারাজের বুকেই। চোখ বুজে শুধু হাহাকার। অভ্রকে আসতে মানা করেছিল ফারাজ, তবুও সে এসেছে। আয়েশাও নিজেকে আর ধরে রাখতে পারেনি। চিত্রার জন্য জীবনের প্রথম রাতটা তিক্ততায় ভরিয়ে তুলেছে সে। বাইরে ফজরের আজান ভেসে আসছে, আকাশের কিনারে ভোরের আলো, কিন্তু তাদের চারিপাশে শুধু মৃত্যু আর বিষাদ। ফারাজ চিত্রার কাঁধে হাত রেখে তাকে গাড়িতে তুলে নেয়। অন্য পাশে লাশবাহী গাড়িতে মৃতদেহ তোলা হয়েছে। এখন বাড়ির দিকে রওনা হবে। শেষবারের মতো প্রিয়জনকে নিয়ে যাওয়া হবে তার আপন ঠিকানায়। চিত্রা দম ছেড়ে দিয়েছে ফারাজের বুকে। কান্না, ক্লান্তি আর নিঃশেষ হয়ে যাওয়া শরীরটা হেলে পড়েছে তার উপর। বিশ্রামের প্রয়োজন এই মেয়েটির, খুব দরকার। অথচ এই মেয়েকে কাঁদাতে ব্যথা দিতে দেশ পাড়ি দিয়ে এখানে আসা ফারাজের কিন্তু পারেনি। না পেরে আজ সে নিজেই কাঁদছে তার শোকে। ভালোবাসা এতটা তীব্র, এতটা ভয়ঙ্কর হতে পারে, জানা থাকলে নিজের পাপময় দুনিয়া ছেড়ে সে কখনো এখানে ফিরে আসতো না। বাদ জোহরে জানালা
পাড়ানো হয়। লাশের খাটিয়া বহন করার সময় সোহাগের মনে হচ্ছিল জীবনটা এমন না হলেও পারত। কেন খোদা তার অর্ধেকটা আয়ু বাবাকে লিখে দিল না? শেষটা তো সুন্দর হলেও পারত। চিকিৎসা হচ্ছিল তার, ধীরে ধীরে সুস্থ হচ্ছিল সে। যে মানুষটা সারাটা জীবন খেটে খাওয়া পরিশ্রম করে তাদের মানুষ করেছে তাকে কিছু দিতে পারল না, না সুখ না শান্তি, উল্টো সারাটা জীবন চাপা দহনে পুড়িয়েছে লোকটাকে। শেষ সময়েও হয়তো পরিবারের কথাই ভেবেছিলেন, তবে যাওয়ার পর পরিবারটা কি এভাবেই রয়ে যাবে, নাকি সাজানো সবটা অগোছালো রয়ে যাবে? চিত্রা উঠানের একপাশে নীরবে পড়ে আছে, চোখের সামনে বাঁশঝাড়, তার পাশেই কবরটা। কাল পর্যন্ত যে মানুষটা পাশে ছিল আজ মাটির নিচে, আর কখনোই সে ফিরবে না। এই ক্ষণিকের পৃথিবীতে কেউ কারো নয়, তা জেনেও কেন এত মায়া জন্মায়? কেন এই যন্ত্রণাগুলো এতটা গাঢ় হয়, সহ্য করা কঠিন হয়? ফারাজ দফনের কাজ শেষ করেই কাজে বেরিয়েছে, জরুরি একটা কাজ। তা শেষ করতে না পারলে হয়তো আরেকটা শোক চলে আসবে, শেষ করে তাড়াতাড়ি ফিরবে সে। মৃত্যুর জন্য তো আর জীবন থেমে থাকে না। এই পৃথিবীতে শোক আর কাজ পাশাপাশি চলে, একসঙ্গেই হাঁটে। তবু তার ভাবনায় শুধু একটাই কথা, যত তাড়াতাড়ি সম্ভব চিত্রার কাছে ফিরতে হবে। সন্ধ্যা নেমেছে। চিত্রা মামার ঘরের ভেতরে ঘুরে বেড়াচ্ছে নিঃশব্দে। আলনায় ঝুলে থাকা পুরনো ফতুয়া, পাঞ্জাবি আর লুঙ্গিগুলোকে মলিন লাগছে তার চোখে। মনে হয় ওইসবের ভেতরেও শোক লেগে আছে, মানুষটা নেই। তাই হয়তো তার পোশাকগুলো ক্লান্ত, অসুস্থ। এই ঘরে যে মানুষটা শুতো, নিঃশ্বাস ফেলতো, সে আর কখনো ফিরবে না। ঘরের আসবাবগুলো তার চেনা স্পর্শ পাবে না, চেনা গন্ধে ভরে উঠবে না এই নিঃসঙ্গ বাতাস। চিত্রার চোখে জল চলে এলো। একটার পর একটা শোক তাকে ধ্বংস করেছে, নাকি ভাঙচুর করে নতুন করে গড়ে তুলছে, তা বুঝতে পারছে না সে। চুপচাপ গিয়ে খাটে বসে পড়ল চিত্রা। ঠিক তখনই ঘরে হুড়মুড় করে ঢুকে পড়ে আয়েশা। হাঁপাচ্ছে মেয়েটা, চোখ কপালে। চিত্রা তাকাতেই সে বলে উঠল, আপা, ফারাজ ভাইয়ের গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।